আজকে 4 মাস পূর্ণ হতে চলল। অধরাকে ভালোবাসতে কোনো কমতি রাখিনি আমি এই 4 মাসে। সামনের 2 মাসও রাখবো না, নিজের সবটা দিয়েই ভালোবাসবো। মেয়েটা আগের মতোই আছে, একটুও পরিবর্তন হয়নি। উপরওয়ালা হয়তো আমার কপালে অধরাকে লিখে রাখিনি। যাক, দেখি বাকি 2 মাসে কি হয়। অন্যদিকে ময়ের সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় আমার। সে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে এখন। ময়ের সাথে যখন দেখা হয় তখনই সে আমায় অনেক কেয়ার করে, নিজের হাতে খাইয়ে দেয়, বাসা থেকে আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। কিন্তু আমার মনের মধ্যে মৌকে নিয়ে কোনো ফিলিংসই কাজ করে না, যেমনটা আমাকে নিয়ে অধরার করে না। তবুও তার সাথে দেখা সাক্ষাৎ করি। দেখতে দেখতে 6 মাস পূর্ণ হতে চলল। আজ বাদে কাল 6 মাস পূর্ণ হবে। রাতের বেলায় শুয়ে আছি অধরাকে সাথে নিয়ে। তখনই অধরা বলে ওঠে, আকাশ, আমি কাল সকালেই তিশানের কাছে চলে যাব। আমাদের 6 মাসের শর্তের কথা আমি তাকে বলেছি। সে শুরুতে মানা করলেও আমি তাকে রাজি করিয়েছি। কিন্তু এই কয়দিন সে আমাকে কাছে পাওয়ার জন্য পাগলামো করছে। কিন্তু আমি তার কাছে যাইনি, কারণ আমি তোকে কথা দিয়েছি। সো কাল 6 মাস পূর্ণ হবে। আমি সকালে উঠেই তার কাছে চলে যাব। অধরার কথা শুনে চোখ জোড়া ভিজে গেল। আচ্ছা, আমি তোমায় ওর কাছে দিয়ে আসব। অধরা বলল, না, তার কোনো দরকার নেই, আমি নিজেই ওর কাছে চলে যাব। আর একটা কথা, বলেছিলাম না তোর ভালোবাসা মিথ্যা, তাই 6 মাস আমায় তোর কাছে রেখেও মন গলাতে পারলি না। সো আর কোনোদিনও পারবি না। শুরুতে তোর কথা শুনে মনে হয়েছিল তোকে একটা সুযোগ দেই, তাই 6 মাস সময় নিয়েছি তোর কথায়। কিন্তু এখন মনে হচ্ছে সেটার দরকার ছিল না। ঠকবাজরা সবসময় ঠকা খেয়েই যায়। সো তুইও খেলি, মধ্যে আমার 6টা মাস নষ্ট করলি। এতদিন যদি আমি তিশানের কাছে থাকতাম তাহলে সে আমায় ভালোবাসায় রাঙিয়ে দিত, সে আমায় ভালোবেসে 1000বার কাছে টেনে নিত। কিন্তু তোর জন্য তা হয়নি। সো কাল শুরুতে গিয়ে সবকিছু উন্মুক্ত করে দিব তার জন্য। অধরার কথা শুনে কলিজাটা ছ্যাদ করে উঠল। অধরা, প্লিজ আর কিছু বলিস না। অধরা বলল, বলবো না কেন? তুই আমার 6টা মাস কেন নষ্ট করলি? আমি বললাম, নে, তোর পায়ে ধরে মাফ চাইছি। অধরার পা দুটো জড়িয়ে ধরে ফেললাম। আর কোনোদিনই এই মুখ তোকে আর দেখাবো না। আর কোনোদিন এই বেহায়া চেহারা নিয়ে তোর সামনে দাঁড়িয়ে ভালোবাসার জন্য মিনতি করব না। চিরতরে হারিয়ে যাব তোর জীবন থেকে। প্লিজ তুই আমাকে মাফ করে দে। তোমরা চাইলে সহজে আর্নিং করতে পারো। এখনই চলে আসো অনেক্সে। শীতের মধ্যে চলছে দারুণ অফার। বুদ্ধি খাটিয়ে গেম খেললে রিয়েল ইনকাম করার সুযোগ তো আছেই, তার সাথে প্রতি সপ্তাহে নতুন রেজিস্ট্রেশন করা ইউজারদের মধ্যে 300 টাকার উপরে ডিপোজিটকারীদের মধ্যে একজন পাচ্ছেন iPhone 17 Pro Max। কিন্তু আমার প্রতিটি ফলোয়ারের জন্য আছে 100% নিশ্চিত বোনাস। পিন কমেন্টে থাকা লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড REDWANF ব্যবহার করলে পাবেন প্রতি ডিপোজিটে সর্বোচ্চ 200% পর্যন্ত বোনাস, আর সাথে 2,50,000 টাকা পর্যন্ত ফ্রি বেড বোনাস পাওয়ার সুযোগ। তাই আর দেরি না করে এখনই যোগ দাও। বিকাশ এবং নগদের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে জমা করো এবং তোমার জয় তুলে নাও। প্রোমো কোড REDWANF ব্যবহার করতে ভুলো না কিন্তু। অধরা বলল, তুই আস্ত একটা কুলাঙ্গার। তোর জন্য আমার 6টা মাস নষ্ট হয়েছে, তোর কোনো মাফ নেই। অধরার পা ধরে এবার ফুপিয়ে কেঁদে দিলাম। কলিজা, আমায় মাফ করে দে, তোর পা দুটো ধরে ভিক্ষা চাইছি। আমি আর কোনোদিন তোর চোখের সামনে আসবো না, প্লিজ আমায় মাফ করে দে। অধরা বলল, পা ছাড় তুই। আমি বললাম, মাফ না করলে আমি তোর পা ছাড়বো না। অধরা বলল, পা ছাড়বি নাকি জুতো দিয়ে মারবো তোর মুখে? আমি বললাম, সেটাই কর কলিজা, তাও প্লিজ তুই আমায় মাফ করে দে। অধরা সত্যি সত্যি ফ্লোর থেকে জুতো উঠিয়ে নিয়ে আমার গালের মধ্যে মেরে দেয়। আমি বললাম, এবার তোর শান্তি হয়েছে অধরা? প্লিজ তাও তুই আমাকে মাফ করে দে। অধরা বলল, ছোট লোক, তোর কোনোদিনও শিক্ষা হবে না, যত যাই করি না কেন। যা, তোকে মাফ করে দিলাম, এবার আল্লাহর ওয়াস্তে পাটা ছেড়ে দে। আমি অধরার পা ছেড়ে দিলাম। অধরা বলল, প্লিজ আর কোনোদিন এই বেহায়া চেহারাটা নিয়ে আমার সামনে আসিস না, তোকে দেখতেও আমার ঘৃণা হচ্ছে। আমি বললাম, হ্যাঁ, আর কোনোদিন তোর চোখের সামনে আসবো না, কোনোদিনও না। মরে যাব তাও তোর চোখের সামনে আসবো না। রুম থেকে বের হয়ে গেলাম। জুতোর বাড়িটাই আমার প্রাপ্য ছিল। ভেবেছিলাম 6 মাস ভালোবেসে সারা জীবন তার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো, কিন্তু সে তো এমন একটা উপহার দিল আমায়, সেটা কাল কিয়ামত পর্যন্ত হয়তো আমি ভুলবো না। বারান্দায় এসে বসে বসে চোখের জল ফেলছি। সমস্ত কিছু কেমন যেন থমকে রয়েছে। আকাশের চাঁদটাও মেঘের আড়ালে চলে গিয়েছে। ইচ্ছে করছে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে, কিন্তু কি জন্য কাঁদবো, কার জন্য কাঁদবো? কেউ তো আমার কান্না দেখবে না। তখনই চাঁদ মামা মেঘের আড়াল থেকে বেরিয়ে এলো। চাঁদ মামা, তুমি সাক্ষী থেকো। প্রিয় মানুষটা জুতোর বাড়ি দিয়ে আমার ভালোবাসাকে নিজ প্রমাণ করেছে। আমি তার কাছে নিজের ভালোবাসার সত্যতা প্রমাণ করতে পারিনি। আজ তোমার কাছে বিচার দিয়ে গেলাম। হয়তো কোনো একদিন সে আমার ভালোবাসা উপলব্ধি করতে পারবে। সেদিন হয়তো আমি তার থেকে 1000 মাইল দূরে চলে যাব। সেদিন হয়তো সে আমার ভালোবাসা বুঝতে পেরে আমার জন্য পাগলের মতো কান্না করবে। চাঁদ মামা, তুমি সেদিন আমার পক্ষ হয়ে কয়েকখানা কথা তাকে শুনিয়ে দিও। তাকে বলে দিও, যে মানুষটাকে তুই ভালোবাসার প্রতিদান হিসেবে জুতোর বাড়ি দিয়েছিলি, সেই মানুষটাও একদিন আধার রাতে
রাতে আমায় সাক্ষী রেখে কেঁদেছিল। আমি নির্ভীক প্রাণী হওয়ায় তার চোখের পানিগুলো মুছে দিতে পারিনি। সেদিন সে এতটাই কেঁদেছিল তোর জন্য যে আমি মেঘের আড়ালে চুপটি মেরে বসে থাকতে পারিনি। সেদিন পৃথিবীতে জ্যোৎস্না বিলানোর কোনো উদ্দেশ্যই ছিল না আমার, কিন্তু সে সেদিন মেঘের আড়াল থেকে বের হতে বাধ্য করেছিল। শুধু তাই নয়, সেই রাতে আকাশে চমকিত আরও 306টা তারা ছিল। আমার মতন করে তাদেরও সে কাঁদিয়েছে। তার বুক ফাটা কান্না সেদিন আসমানবাসীরাও সহ্য করতে পারেনি। আজকে তোর পালা, চেঁচিয়ে কাঁদ নির্বোধ আহাম্মক। আমি পুরো আসমানবাসীর কাছে এলান করে দিচ্ছি, এই আসমানবাসী তোরা সবাই তাকিয়ে দেখ, এটাই সেই পাষাণ যার জন্য কোনো এক অসহায় পাগল ফুপিয়ে কেঁদেছিল, যার কান্না দেখে আকাশের 306 তারাও চুপ থাকেনি, যার কান্নায় সেদিন 306 তারাও কেঁদেছিল। এই আসমানবাসী তোরা সবাই তাকিয়ে দেখ, এটাই সেই পাষাণ যার জন্য কোনো এক অসহায় পাগল কেঁদে পুরো আসমানবাসীকে কাঁদিয়েছিল। আজ সেই পাষাণের দিন, সে আজকে কাঁদবে, আর তোরা সবাই সেই অসহায় পাগলটার কথা মনে করে তাচ্ছিল্য করবি এই পাষাণকে। চাঁদ মামা, আজকে তোমায় মনের কষ্টগুলো শুনিয়ে গেলাম, তোমায় সাক্ষী রেখে গেলাম। আমার পরিবর্তে তুমি সেদিন অপেক্ষা করো। এখন আমি চললাম চাঁদ মামা, তুমিও নিজেকে মেঘের আড়ালে ঢেকে ফেলো, না হয় অন্য কোনো অসহায় পাগল এসে তোমায় আমার মতন করে মনের কষ্ট শুনিয়ে যাবে। কিন্তু আমি সেটা চাই না, তুমি গা ঢাকা দিয়ে ফেলো। আমি চাই আজকের দিনটা শুধু তুমি আমাকেই দাও। হঠাৎ চাঁদ মামা উধাও হয়ে গেল। আবারও কান্নায় ভেঙে পড়লাম। আজ রাত পেরোলে অধরা আমায় ছেড়ে চলে যাবে। বুকের ভেতরের চাপা কান্নাটা যেন কোনোভাবেই থামাতে পারছিলাম না। শেষ রাত অবধি কেঁদেছি বারান্দায় বসে, কাঁদতে কাঁদতে বারান্দাতেই ঘুমিয়ে পড়েছি। সকালবেলা অধরার ডাকে আমার ঘুম ভাঙে। এই ছোট লোক, শোন, আমি চলে যাচ্ছি, আর যাওয়ার আগে একটা কথা বলে যাই। শোন, তোর অসৎ আচরণের বিচার আল্লাহ করেছে। আমার জীবনটা ধ্বংস করতে গিয়ে নিজেরটাই ধ্বংস করে দিলি। আমায় তো জোর খাটিয়ে নিজের কাছে রাখতে পারলি না, বরং নিজের মুসিবত টেনে আনলি আরো। আসলেই তুই একটা জানোয়ার। আমি চললাম তিশানের কাছে। আমার আশেপাশেও যেন তোকে আর কোনোদিন না দেখি। অধরার কথা শুনে আবারও কেঁদে উঠলাম। দেখবে না অধরা, কোনোদিনও আর তোমার চোখের সামনে আমায় দেখবে না। তবে তুমি তো চলে যাচ্ছ, যাওয়ার আগে আমার তরফ থেকেও একটা কথা শুনে যাও। যেদিন তুমি সত্যের মুখোমুখি হবে, সেদিন হয়তো তুমি নিজেই এই আকাশের খোঁজ করবে। কিন্তু মনে রেখো, আকাশটা হাতের মুষ্টি বরাবর নয়, আকাশের বিশালতা অনেকটুকু। সেদিন হাজার খুঁজলেও আমার সন্ধান তুমি বের করতে পারবে না। আকাশের বিশালতায় হারিয়ে যাব সেদিন আমি। আর কষ্ট করে আমায় যে জুতো দিয়ে মেরেছো, সেই জুতো জোড়া সযত্নে রেখে দিও। সেদিন হয়তো এই জুতো জোড়াতেই আমি পাপিষ্ঠর স্পর্শ খুঁজে পাবে তুমি। অধরা বলল, ফালতু কথাবার্তা বন্ধ কর। আমি বললাম, সরি, ভুল হয়ে গেছে আমার। অধরা বলল, হ্যাঁ ভালো থাক, চললাম আমি। অধরা আমায় ছেড়ে চলে গেল। অধরার চলে যাওয়ার দিকে একধ্যানে তাকিয়ে আছি। হয়তো আমার সাথে অধরার এটাই শেষ দেখা। এরপর হয়তো হিসাব নিকাশের দিন ছাড়া অধরার সাথে আমার দেখা হবে না। অধরা পাষাণের মতন করে ফেলে রেখে চলে গেল আমায়। একা একা অনেকটা সময় চেঁচিয়ে কেঁদেছি বাসায়। কাঁদতে কাঁদতে ফ্লোরের উপরে লুটিয়ে পড়েছি। কই খাওয়া কই কি, সারাদিন এভাবেই পাগলের মতন পড়েছিলাম বাসার মধ্যে। রাতের বাজে 10টা। মাতালের মতন ঢুলে ঢুলে ফ্লোর থেকে উঠে দাঁড়ালাম। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মৌ অনেক কয়টা ফোন করেছে। ফোন হাতে নিতেই মৌ আবার ফোন করলো। বিরক্ত লাগছে খুব, তাই ফোন কেটে দিলাম। তখন ওই অধরা মেসেজ করলো, আকাশ প্লিজ ফোনটা রিসিভ করো, খুব করে কথা বলতে ইচ্ছে করছে তোমার সাথে। তাও ফোন রিসিভ করলাম না, কারণ কারোর সাথেই কথা বলার মুড নেই এখন। সবকিছুই যেন বিরক্ত লাগছে। মনে মনে আবারও কঠোর এক সিদ্ধান্ত নিয়ে নিলাম, না অধরা না মৌ, আজকের পর এই মনে আর কারোরই জায়গা নেই। আজকের পর সবাইকে সরিয়ে দিব মন থেকে। কারোর উপরেই আর ভরসা করব না, কাউকে আর এই মন দিয়ে ভালোবাসবো না। খোদার হুকুমে যার সাথে লেখা আছে তাকে নিয়েই আগামী জীবন পার করে দিব। তবে এই শহর আমি ছেড়ে দিব। এই শহর ছেড়ে দিয়ে দুনিয়ার এক প্রান্তে চলে যাব আমি। সেখানে গিয়ে নিজের মতন করে থাকতে শুরু করব। অধরার জন্য বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। মৌয়ের জন্যও অনেকটা খারাপ লাগছে। তবে মৌকে আরেকটা পরীক্ষা দিতে হবে। সে তো আজকে 5 বছর ধরে আমায় ভালোবেসে আসছে, কিন্তু সে যদি ভালোবাসার টানে আমাকে খুঁজে বের করতে পারে, তাহলে তাকেই বিয়ে করে নিব আমি। সে রাতের মধ্যে সবকিছু ঠিকঠাক করে ফেললাম। কাল সকালেই এই শহর আমি ছেড়ে দিব। তবে যাওয়ার আগে বিশেষ একটা কাজ আছে, সেটা কমপ্লিট করে তারপর শহর ছাড়বো। সেই রাতটাতেও অজরহারে কেঁদেছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বিশেষ কাজটা শেষ করে ফেললাম। পরে শহর ছেড়ে দিয়ে নিজের গ্রামের বাড়ি চলে গেলাম। এই শহরের কোনো মানুষই আমায় আর খুঁজে পাবে না। অন্যদিকে অধরা তো সেই খুশি, সে তার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছে। কিন্তু অবাক করার বিষয়, তিশান তার গায়ে এখনো হাত দেয়নি। তবে সে এমনটা চায়নি। সে চেয়েছে তিশান তাকে ভালোবাসায় রাঙিয়ে দিবে। অধরা বলল, তিশান তুমি আমায় কাছে টানছো না যে? তিশান বলল, অধরা সবকিছুর একটা সময় থাকে। তুমি সবে গতকালই এসেছো, ধীরে ধীরে এই সব হবে। আগে কয়েকটা দিন যাক। আর তাছাড়া তোমার পেটে আমাদের বাচ্চা, এখন তোমায় সেফলি থাকতে হবে। অতিরিক্ত প্রেসার নেওয়া চলবে না। অধরা বলল, ইস, আমার কলিজাটা আমায় নিয়ে কত চিন্তা করে। তিশান বলল, চিন্তা তো করতেই হবে। আমার 10টা না 5টা না একটা মাত্র বাবুনি, তাকে নিয়ে না ভাবলে কাকে নিয়ে ভাববো? তিশানের কথা শুনে অধরা খুশিতে তাকে জড়িয়ে ধরে। অধরা
বলে, তিশান জানোয়ারটার থেকে মুক্তি পেয়ে যে কি খুশি লাগছে। তিশান বলল, এখন সেসব কথা বাদ দাও, উঠে গিয়ে ফ্রেশ হয়ে নাও। অধরা বলল, আচ্ছা ফ্রেশ হতে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলো তো বাবু, আমরা কবে বিয়ে করছি? তিশান বলল, কিছুদিন পর, এখন আপাতত এভাবেই থাকবো, কিছুদিন পর আমরা বিয়ে করে নিব। অধরা বলল, কেন, আজকে করলে কি হয়? তিশান বলল, না বাবু, এখন বিয়ে করা সম্ভব না, কারণ ব্যবসা নিয়ে ঝামেলা চলছে, এখন বিয়ে টিয়েতে জড়ালে ঝামেলা হয়ে যাবে। অধরা বলল, আচ্ছা ঠিক আছে, আমরা কিছুদিন পরই বিয়ে করব। আজ গ্রামে এসেছি একদিন হলো, গ্রামে তেমন কেউ নেই আমার, মামারা আছে শুধু গ্রামে, মা বাবা তো অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। গ্রামে এসে মা বাবার কবর জিয়ারত করলাম, খুব করে কেঁদেছি কবরের সামনে বসে। মা জানো, তোমরা ছাড়া বাকি দুনিয়ার সমস্ত মানুষই স্বার্থপর, তারা তাদের রূপ দেখিয়ে দিয়েছে আমাকে, তোমরাই শুধু সত্যিকার অর্থে ভালোবেসেছিলে আমায়। মা বাবা, তোমাদের খুব মিস করছি। মরা মায়ের কবরের সামনে ভেতরের আর্তনাদগুলো প্রকাশ করছিলাম, তখনই পেছন থেকে কেউ একজন এসে কাঁধে হাত রাখলো। আকাশ, কাঁদিস না, দেখবি স্বার্থপররা একদিন তাদের প্রাপ্য শাস্তি পাবে। পেছনে ফিরে দেখি মামা, সাথে সাথে মামাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলাম। আজ গ্রামে এসেছি প্রায় 1 মাস হয়েছে, শহরের সাথে আজ 1 মাস আমার সমস্ত যোগাযোগ অফ, নাম্বার পর্যন্ত পরিবর্তন করে ফেলেছি আমি। হঠাৎ মামা একদিন সকালবেলায় বলে, আকাশ তুই কি আর শহরে যাবি না? আমি বললাম, না মামা, আমি একেবারে চলে এসেছি। মামা বলল, আচ্ছা ঠিক আছে, যাওয়ার দরকার নেই, এখান থেকেই